বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষ হয়। এরই জেরে রাত 10টার দিকে জেলা সদরের নারায়ণখাইয়া ও স্বনির্ভর এলাকায় গোলাগুলি হয় বলে জানা গেছে। এতে নিহত হন জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও ধনঞ্জয় চাকমা। এদের মধ্যে জুনান ও রুবেল সদর উপজেলার, আর ধনঞ্জয় চাকমা দীঘিনালার। এই মুহূর্তে 9 জনকে চিকিৎসা দিচ্ছি, ইনডোরে ভর্তি আছেন, চিকিৎসা চলছে। আর 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর আমরা 4 জন রোগীকে রেফার করেছিলাম। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাহাড়ি বাঙালি দুপক্ষকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত, সেটা সন্ধ্যা 8টা পর্যন্ত কন্টিনিউ করেছিল। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই এবং এর পরবর্তীতে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন 11টা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা এখানে যেটা বলা হয়েছে, একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। খাগড়াছড়িতে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটিতে মিছিল করেছে পাহাড়ি ছাত্র জনতা। এ সময় বনরূপা বাজারে হামলা ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়ে। সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এদিকে প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মারধরের শিকার হয়ে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা সম্পন্ন হয়েছে। বরগুনার পাথরঘাটায় জানাজায় অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা, বাবা আর ভাইয়ের পাশে দাফন করা হয় তোফাজ্জলকে। স্বজনদের দাবি, তোফাজ্জলকে মারার আগে ফোনে মুক্তিপণের টাকা চান হত্যাকারীরা। ওরা আমার কাছে বলে যে আমার দেবরের বাঁচাইতে চাইলে 2 লক্ষ টাকা দেন, আমরা নাইলে ওরা মারিয়ে ফেলাবো। এই বলার পর আমি বলছি যে আসলে ওর আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আলাপ করা হোক এবং যোগাযোগ করে হোক, আমরা ওরে মারবেন না, ও পাগল না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রা। হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করেছেন তারা। আমাদের যারা আত্মীয় স্বজন, আমরা যারা পরিচিত, আমাদেরকে বলে ভাই 5টা টাকা দেন, 10টা টাকা দেন, আমি কিছু খাবো। এছাড়া আর কোনো চাহিদা ওর ছিল না। এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, এটা মানে কি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত নির্মমভাবে একটা মানুষকে কিভাবে আর একটা মানুষ হত্যা করে। তোফাজ্জল সহ এ জাতীয় যারা নির্যাতনের শিকার, তাদের পিছনে আপনারা শক্তভাবে দাঁড়ান, যাতে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা আগের চাইতে অনেক অনেক গুণে ভালো হয়। 2016 সালে বাবা আর এর 3 বছর পর মারা যান মা। ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হওয়ায় 4 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল। গত বছর একমাত্র অভিভাবক বড় ভাইও বিদায় নেন পৃথিবী থেকে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কয়েকজন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে মারা যান তোফাজ্জল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে হাতাহাতির ঘটনা ঘটেছে। জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে মসজিদের বর্তমান খতিব মাওলানা ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য ঢুকে পড়েন। এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। রুহুল আমিনের সঙ্গে আসা কিছু লোক এর বিরোধিতা করলে মসজিদের ভেতরেই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। একে অপরকে কিল ঘুষি মারতে থাকে। মসজিদের আসবাবপত্র এ সময় ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস। এতে মসজিদের সাধারণ মুসল্লিরা ভীত হয়ে পড়েন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খতিব রুহুল আমিন 1.5 মাস আত্মগোপনে ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মের নেতাদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের অর্জনকে নষ্ট করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামেও একই চক্রান্ত শুরু হয়েছে। পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই এবং দুঃখজনকভাবে এটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, কোনো সাম্প্রদায়িক হামলারই নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার হয়নি। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। সব ধর্মের লোক একজোট হয়ে চক্রান্তকারীদের পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর 2 দিন। আগামী শনিবার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 4 জন হেভিওয়েট প্রার্থী। এই হেভিওয়েট প্রার্থীরা হলেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, সাজিদ প্রেমাদাসা, নামাল রাজাপক্ষে এবং অনুরাকুমারা দিশানায়েক। প্রচারেও তারা দিচ্ছেন ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি। জরিপেও মিলছে ত্রিমুখী লড়াইয়ের আভাস। তবে দেশটির মানুষ চায় দুর্নীতি রোধ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে নির্বাচিত সরকার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 2022 সালে গণ অভ্যুত্থানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারের পদত্যাগের পর এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। নির্বাচনে লড়ছেন 38 জন, তবে নেই কোনো নারী প্রার্থী। ইনস্টিটিউট ফর হেলথ পলিসির জরিপে বলা হয় 36% ভোট পেতে পারেন দিশানায়েক, প্রেমাদাসা পেতে পারেন 32%, আর 28% ভোট নিয়ে তৃতীয় স্থানে বিক্রমসিংহে। বিশ্লেষকরা বলছেন, সেক্ষেত্রে তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। নির্বাচনী প্রচারণায় পরিবারের উত্তরাধিকারকেই প্রাধান্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও 2 বারের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে নামাল রাজাপক্ষে। তবে বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন তার লক্ষ্য নয়। এদিকে দেশটির প্রধান বিরোধী দল এসজেবির নেতা সাজিদ প্রেমাদাসা বলেছেন, নির্বাচনে জিতলে দরিদ্রদের অবস্থার উন্নতিতে কাজ করবেন। বাড়তি কর আরোপ করা হবে ধনীদের উপর। বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি জোটের প্রার্থী দিশানায়েক অগ্রাধিকার দিচ্ছেন দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিতে। তিনি জিতলে দেশটির রাজনৈতিক ইতিহাস পাল্টে যাবে বলে ধারণা অনেকের। এবারে নির্বাচনে ভোটার 170 কোটি মানুষ। তাদের আশা, নির্বাচিত সরকার দুর্নীতি রোধ এবং অর্থনৈতিক উন্নয়নে কাজ করবেন। 2022 সালের মাঝামাঝি সময়ে সেই বিক্ষোভে শ্রীলঙ্কা জুড়ে কয়েক লাখ মানুষ আন্দোলনে নামে। আন্দোলনকারীদের পদত্যাগের আহ্বানকে উপেক্ষা করেছিলেন গোতাবায়া রাজাপক্ষে। যদিও জনগণের ক্ষোভ কমাতে তার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে আগেই প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন।